আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। সো ফাইনালি চলে আসলো তোমাদের ইমোশন, যে ছেলেটা নির্দোষ গল্পের পার্ট 12। তো চলো গল্প শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, বেস্ট ফিল পেতে তোমরা ইয়ারফোন ইউজ করতে পারো। তারা তখনও জানতো না যে মানুষটাকে তারা 4 বছর আগে হারিয়ে ফেলেছিল সে আর আগের সেই সাজিদ নেই। পরদিন সকাল থেকেই চৌধুরী বাড়িতে যেন এক অদৃশ্য অস্থিরতা নেমে এলো। কেউ ঠিকমতো নাস্তা করলো না, কেউ কারোর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলল না। সবাই শুধু একটি নামই উচ্চারণ করছিল, সাজিদ। বাবা বললেন, আজকে থেকে আমার যত কাজে থাকুক না কেন সবকিছু বাদ, আমি আমার ছেলেকে খুঁজতে বের হব। রাহেল সঙ্গে সঙ্গে বলল, বাবা আমিও যাব আপনার সঙ্গে। মা কান্না করতে করতে বললেন, ওকে পেলে শুধু একটিবার আমার কাছে নিয়ে এসো, আমি আর কিছুই চাই না। সেদিন থেকেই খোঁজ শুরু হলো। পুরনো বন্ধুদের ফোন, বিশ্ববিদ্যালয় খোঁজ, পরিচিত আত্মীয়দের কাছে খোঁজ, কিন্তু কেউ বলতে পারলো না সাজিদ এখন কোথায়। মনে হচ্ছিল 4 বছর আগে সে শুধু বাড়িই ছাড়েনি, পৃথিবী ছেড়েই চলে গিয়েছিল। ওদিকে পরের অবস্থাও প্রায় এক। সে প্রতিদিন সাজিদের পুরনো নাম্বারে ফোন করত, কিন্তু প্রতিবার একই উত্তর ভেসে আসতো, এই নাম্বারটি বর্তমানে ব্যবহার হচ্ছে না। তবুও সে ফোন করা বন্ধ করলো না, যেন অলৌকিকভাবে একদিন ওপাশ থেকে ভেসে আসবে, হ্যালো পরি। কিন্তু সেই অলৌকিক ঘটনাটা আর ঘটলো না। একদিন পরি সেই পুরনো বিশ্ববিদ্যালয়ে গেল, যেই ক্যাম্পাসে একদিন দুজন হাত ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখত। আজ সেই ক্যাম্পাসে সে একা দাঁড়িয়ে, চোখ দিয়ে পানি ঝরছিল। সে ফিসফিস করে বলল, একবার, শুধু একবার আমার সামনে এসো সাজিদ, আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবো। অন্যদিকে সাজিদের বন্ধুরা, রুবায়েত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা ওর বন্ধু হওয়ার যোগ্যই ছিলাম না। নীরব মাথা নিচু করে বলল, আজ যদি ও সামনেও চলে আসে আমি ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। এদিকে কায়ান গ্রুপের প্রধান কার্যালয়ে খবরটি পৌঁছে গেছে। অফিসে সবাই একটা খবর নিয়ে আলোচনা করছে। জানেন, মিস্টার সাজিদ সম্পূর্ণ নির্দোষ ছিল। 4 বছর আগে ওনার বিরুদ্ধে যা ছড়িয়েছিল সবই মিথ্যা ছিল। জাওয়াদ অবাক হয়ে বললেন, তিনি এত কষ্ট নিয়ে ঘুরে বেড়াতেন আর আমরা বুঝতেই পারতাম না। সে আবারও বললেন, আমি প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম ছেলেটার ভিতরে আলাদা একটা সততা আছে। কিয়ান আজ কোনো কথা বলতে পারলো না, বরং ধীরে বলল, আমি মানুষটাকে ভুল বুঝেছিলাম। আফরিনের চোখ ভিজে উঠল। সে মৃদু হেসে বলল, আমিও জানতাম মানুষটা কখনোই খারাপ হতে পারে না। ঠিক তখনই মেহেরা কায়ান অফিসে আসলেন। সারিম কায়ানের অসুস্থতার জন্য তিনি খুব একটা অফিসে আসতে পারেন না। তাকে দেখেই সবাই উঠে দাঁড়ালো। তিনি সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আজ আমি একজন কর্মচারীর কথা বলতে আসিনি, আমি আমার ছেলের কথা বলতে এসেছি। সবাই অবাক হয়ে গেল, কে তার ছেলে? সবাই নিস্তব্ধ। আন্টির চোখে পানি। তিনি বললেন, যে ছেলেটা 4 বছর আগে সবকিছু হারিয়েও কারোর প্রতি কোনো ঘৃণা পুষে রাখেনি, আজ প্রমাণ হয়েছে সে সত্যিই নির্দোষ। আমি আর তোমাদের স্যার কখনো ওকে করুণা করে আশ্রয় দেইনি, আমরা ওকে নিজের ছেলের মতোই ভাবতাম। জাওয়াদ সাহেব মাথা নিচু করলেন। সবাই মনে মনে ভাবলেন, এত বড় একটা খবর আমরা কখনো জানতেই পারলাম না। সাজিদ সাহেব কখনো বুঝতেই দেননি তিনি কোম্পানির মালিকের এত কাছের মানুষ। তিনি আমাদের সাথে সবসময় সাধারণ আচরণ করেছে। অফিস জুড়ে করতালির শব্দ ছড়িয়ে পড়ল। সেই করতালি কোনো সফল ব্যবসায়ের জন্য নয়, একজন নির্দোষ মানুষের সম্মানের জন্য। এদিকে আমি নিজের কেবিনে বসে নতুন একটি প্রজেক্টের নথি দেখছিলাম। বাইরে কি ঝড় বয়ে যাচ্ছে, কে আমাকে খুঁজছে, কারা আমার জন্য কান্না করতেছে, এসব কিছুই আমি জানতাম না। আমি শুধু আমার কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আমি তখনও জানতাম না, মাত্র কয়েকদিনের মধ্যেই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমাকে একা রেখে চিরদিনের জন্য চলে যাবেন। পরদিন সকালে আমি নিজের কেবিনে বসে কাজ করছিলাম। ঠিক তখনই আন্টির ফোন এলো। সে কাঁপা কণ্ঠে বলল, বাবা তাড়াতাড়ি হাসপাতালে আসো। আমার বুকটা কেঁপে উঠলো। বললাম, কি হয়েছে আন্টি? ওপাশ থেকে শুধু কান্নার শব্দ ভেসে এলো, তোমার আঙ্কেল অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আন্টির আর কিছু বলার শক্তি ছিল না। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছে দেখি আইসিইউর সামনে আন্টি বসে কান্না করতেছেন। আমি দৌড়ে গিয়ে বললাম, আন্টি আঙ্কেল কোথায়? তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, ডাক্তার বলেছেন সময় খুব বেশি নেই। কথাটা শুনে পায়ের নিচের মাটি যেন সরে গেল। কিছুক্ষণ পর প্রধান চিকিৎসক বাইরে এলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। উনি যদি কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলতে চান তাহলে দেরি না করাই ভালো। 1 ঘন্টা পর আঙ্কেলের জ্ঞান ফিরল। তিনি দুর্বল হাতে আমাকে কাছে ডাকলেন। আমি পাশে গিয়ে বসতেই তিনি আমার হাতটা শক্ত করে ধরে মৃদু হেসে বললেন, বাবা কান্না করিস কেন? আমি চোখের পানি লুকিয়ে বললাম, আপনার কিছুই হবে না আঙ্কেল। তিনি ধীরে বললেন, মানুষ যখন পৃথিবীতে আসে তখনই তার চলে যাওয়ার দিনটা লিখে দেওয়া হয়। আমার আর কোনো ইচ্ছে নেই, আমার শুধু একটা কাজ বাকি আছে। তিনি আন্টির দিকে তাকিয়ে বললেন, উকিল সাহেবকে খবর দাও, বোর্ড অফ ডিরেক্টরদের সবাইকে ডাকো, আমার কিছু কথা আছে। দুপুরের মধ্যেই হাসপাতালে সবাই উপস্থিত হলেন। কোম্পানির পরিচালক, আইনজীবী, কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় আর আমি তখনও বুঝতে পারছিলাম না আঙ্কেল আসলে কি করতে যাচ্ছেন। আঙ্কেল ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলেন। তারপর কাপা গলায় বললেন, আজ আমি একজন শিল্পপতি হিসেবে কথা বলছি না, আমি একজন বাবা হিসেবে কথা বলছি। পুরো কক্ষ নিস্তব্ধ।
তিনি আমার দিকে তাকিয়ে বললেন, চোখে তখনও সেই পরিচিত স্নেহ। তিনি বলতে লাগলেন, আমার নিজের কোনো সন্তান নেই, কিন্তু আল্লাহ আমাকে জীবনের শেষ পর্যায়ে এসে এমন একজন সন্তান দিয়েছেন যাকে নিয়ে আমি গর্ব করি। আমি বুঝতে পারছিলাম তিনি আমাকে এই কথাগুলো বলছে। আমার চোখ ভিজে উঠল। আমি বললাম, আঙ্কেল প্লিজ এসব বলবেন না। তিনি হাত তুলে আমাকে থামিয়ে দিলেন। না বাবা, আমার সময় হয়তো বেশি নেই, আজ শেষবারের মতো আমাকে বলতে দে। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন, 4 বছর আগে এই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছিল। তখন ওর কাছে কিছুই ছিল না, কিন্তু ও আমাকে শিখিয়েছে সম্পদ দিয়ে বড় মানুষ হওয়া যায় না, চরিত্র দিয়ে বড় মানুষ হওয়া যায়। তারপর আইনজীবীদের দিকে তাকিয়ে বললেন, আমার পূর্ব প্রস্তুত করা সমস্ত আইনি নথি এখনই পড়ে শুনান। আইনজীবী ফাইল খুলে পড়তে শুরু করলেন। আমি সারিম কায়ান স্বেচ্ছায় এবং সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই মর্মে ঘোষণা করছি যে আজ থেকে সাজিদ চৌধুরী আমার আইনগত দত্তক পুত্রের মর্যাদা পাবে। কক্ষের সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। আমি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। আইনজীবী পড়তে থাকলেন, এছাড়া আমার মৃত্যুর পর কায়ান গ্রুপের সম্পূর্ণ মালিকানা, শেয়ার এবং ব্যক্তিগত সম্পদের উত্তরাধিকারী হিসাবে সাজিদ চৌধুরীকে মনোনীত করা হলো। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, না আঙ্কেল, এটা হয় না। আমি এগুলো কিছুই নিতে পারবো না। আপনার ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। সারিম কায়ান মৃদু হেসে বললেন, বাবা, এই কথাটাই প্রমাণ করে কেন আমার সম্পদের প্রকৃত যোগ্য তুমি। আঙ্কেল আমার হাতটা আন্টির হাতে তুলে দিয়ে বললেন, মেহেরা, আজকে থেকে ওকে ছেলের মতো দেখো। আন্টি কান্নায় ভেঙে পড়লেন। আঙ্কেল আমার দিকে তাকিয়ে বললেন, বাবা একটা কথা দিবি? আমি কান্না করতে করতে মাথা নাড়লাম। আঙ্কেল বলল, এই বাড়ি, এই কোম্পানি আর তোর মাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি কান্না করতে করতে নিজের হাত তার কপালে ছুঁয়ে বললাম, কথা দিলাম বাবা, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সম্মান রক্ষা করব। তিনি শান্ত একটা হাসি দিলেন। হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে প্রশান্তির হাসি। সেদিন রাতে হাসপাতালের মনিটরে হঠাৎ দীর্ঘ একটা শব্দ ভেসে উঠল। ডাক্তাররা দৌড়ে এলেন। তারা সর্বোচ্চ চেষ্টা করলেন। কিছুক্ষণ পর প্রধান চিকিৎসক ধীরে ধীরে মাথা নিচু করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আর আমাদের মাঝে নেই। আমি নিথর হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল দ্বিতীয়বারের মতো আমি আমার বাবাকে হারালাম। আন্টিও ভেঙে পড়লেন। নার্সরা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। পরদিন দেশের প্রতিটি সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম ছিল, বিশিষ্ট শিল্পপতি সারিম কায়ানের মৃত্যু। মৃত্যুর আগে তিনি এক তরুণকে আইনগত দত্তক পুত্র ঘোষণা করে কায়ান গ্রুপের সম্পূর্ণ দায়িত্ব তার হাতে তুলে দিলেন। খবরটি মুহূর্তেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ল। সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, সংবাদপত্র সবখানেই একটাই আলোচনা, কে সেই ছেলে, কোন গুণে দেশের অন্যতম সম্মানিত শিল্পপতির সবকিছুর উত্তরাধিকারী হলেন তিনি। এই সংবাদে পুরো দেশের মানুষ অবাক হয়ে গেল। এই সংবাদ পৌঁছে গেল দেশের প্রতিটি মানুষের কাছেও। আর এই সংবাদ সেই মানুষগুলোর কাছেও পৌঁছালো যারা 4 বছর আগে নিজেদের হাতেই তাকে হারিয়ে ফেলেছিল। সকালে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে টেলিভিশন চালু ছিল। সংবাদ পাঠক বলছিলেন, বিশিষ্ট শিল্পপতি সারিম কায়ানের জানাজা আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। মৃত্যুর আগে তিনি তরুণ ব্যবসায়ী সাজিদ চৌধুরীকে কায়ান গ্রুপের সম্পূর্ণ দায়িত্ব তার হাতে দিয়ে গেছেন। সংবাদের সঙ্গে আমার একটি ছবি ভেসে উঠল, আমার পরিচয়, আমার অফিস, এমনকি কায়ান ভিলার নামও প্রকাশিত হলো। রাহিল অবাক হয়ে বলল, বাবা, এটা ভাইয়া না? মায়ের চোখে পানি চলে আসলো। বাবা এক দৃষ্টিতে টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে রইলেন। 4 বছর ধরে যে ছেলেটার কোনো খবর ছিল না, আজ পুরো দেশ তার ঠিকানা জেনে গেল। বাবা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কত অভাগা বাবা। নিজের ছেলের ঠিকানা ও নিউজ দেখে জানতে হলো। মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সে কান্না করতে করতে বললেন, আমি আজই যাব, আমার ছেলেকে একটিবার দেখব। সে আমাকে ক্ষমা না করলেও আমি তার পা ধরে কান্না করব। আমি তার পা জড়িয়ে ধরে কান্না করে ক্ষমা চাইব। এদিকে পরেও একই সংবাদ দেখছিল। সংবাদে আমার পাশে সারিম কায়ানের একটি বড় ছবি আর নিচে লেখা কায়ান ভিলা। পরে ফিসফিস করে বলল, তাহলে এতদিন এই ঠিকানাতেই ছিলে তুমি? তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে নিজের বুক চেপে ধরে বলল, আমি আর দেরি করব না, একবার শুধু তোমার সামনে দাঁড়াবো। তুমি চাইলে আমাকে ফিরিয়ে দিও, তবু আমি তোমার পা ধরে ক্ষমা চাবো। এদিকে আঙ্কেলের দাফনের পরে পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। যে মানুষটার হাসিতে প্রতিদিন ঘর ভরে থাকতো, আজ সেই ঘরটাই অদ্ভুত নীরব। আমি নিজের রুমে বসেছিলাম। টেবিলের উপর রাখা ছিল আঙ্কেলের ব্যবহার করা চশমা, তার প্রিয় কলম আর শেষবারের মতো আমার হাতে দেওয়া সেই ফাইল। আমি ধীরে কলমটা হাতে তুলে নিলাম। একদিন তিনি বলছিলেন, বাবা, মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার সততা। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চেয়ারে বসে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলাম। কেন আপনি হঠাৎ করে আমাকে একা রেখে চলে গেলেন? আমার তো এখন অনেক কথা বলা বাকি ছিল। এদিকে আন্টির অবস্থা আরো করুণ। তিনি আঙ্কেলের খালি চেয়ারটার সামনে বসেছিলেন। দেখতে দেখতে অনেকদিন কেটে গেল। একদিন সকালে আন্টি ভুলবশত 2 কাপ চা বানিয়ে ফেলছিলেন। হঠাৎ করেই মনে পড়লো মানুষটা আর বেঁচে নেই। তখন মুহূর্তেই সে কান্নায় ভেঙে পড়লো। আন্টি কান্না করতে করতে বলছিল, তুমি তো বলেছিলে আমাকে একা রেখে যাবে না, শেষ পর্যন্ত সত্যি একা রেখে চলে গেলে। আমি সবকিছুই দেখছিলাম,
কিন্তু তার এই শূন্যতা পূরণ করার মতো ভাষা আমার কাছে ছিল না। আমি শুধু গিয়ে চুপচাপ তার পাশে বসে তার হাতটা ধরে রাখলাম। আন্টি আমার মাথায় হাত রেখে বললেন, বাবা, আজ থেকে তুই শুধু আমার ছেলেই না, তুই আমার পুরো পৃথিবী। বাবা, আমাকে কখনো ছেড়ে যাস না। আমি কান্না করে বললাম, তোমাকে কখনোই ছেড়ে যাব না। এরপর থেকে আমি অফিসে গেলে দ্রুত বাসায় ফিরে আসতাম। আমি বাসায় না যাওয়া পর্যন্ত তিনি খাবার স্পর্শ করতেন না। আমি আর মা দুজনেই উপলব্ধি করলাম আমাদের সবচেয়ে বড় আশ্রয়ের জায়গাটা আর আমাদের মাঝে নেই। এই কঠিন সময়টা সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল আফরিন। সে প্রতিদিন কোনো না কোনো অজুহাতে আমাদের বাসায় আসতো, কখনো ওষুধ নিয়ে, কখনো খাবার নিয়ে, কখনো শুধু এসে বলতো, আন্টি, আজ দুপুরে আমি আপনার সাথে খেয়ে যাব। তার উপস্থিতিতে আন্টি একটু স্বস্তি পেত। আমি একদিন আফরিনকে বললাম, তোমাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। আফরিন মৃদু হেসে বলল, সব সম্পর্কের নাম হয় না সাজিদ, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব থেকে জন্মায়। আমি আর কিছুই বললাম না। ওদিকে পরি সেদিন রাতেই সিদ্ধান্ত নিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলল, 4 বছর আগে আমি তাকে বিশ্বাস করতে পারিনি। আজ যদি সে আমাকে ঘৃণাও করে তবুও আমি মেনে নিব, কিন্তু এবার আমি পালাবো না। শুধু একবার সাজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো, সাজিদ, আমি অপরাধী। তুমি সারা জীবন আমাকে ক্ষমা না করলেও আমি তোমার কাছে ক্ষমা চাইতেই থাকবো। সারা জীবন তোমার ক্ষমার অপেক্ষায় থাকবো। সেই রাতেই পরে সিদ্ধান্ত নিয়ে ফেললো, যে মানুষটাকে সে একদিন অবিশ্বাস করে হারিয়েছিল এবার তার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবে। আর ঠিক সেই সিদ্ধান্তটাই তাকে নিয়ে যাবে কায়ান ভিলার দরজায়। গাইস, আজকের পার্ট এখানেই শেষ। তো তোমরা বুঝতেছো পরের পার্টগুলো কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো তোমরা কমেন্টে জানাও যে শেষটা কিরকম হতে পারে। শেষমেশ সাজিদের আফরিনের সাথে মিল হবে নাকি পরের সঙ্গে, তোমরা কমেন্টে জানাও, দেখি কার অনুমান কতটা সঠিক। আর এই পার্টে যদি 600 লাইক এবং 300 কমেন্ট আসে তাহলে পরবর্তী পার্ট আমি বড় দিব। সো তোমরা এখনই 600 লাইক এবং 300 কমেন্ট কমপ্লিট করে দাও। আর আমাদের চ্যানেলে 1 মাসে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার চ্যালেঞ্জের আজকে 14তম দিন তোমরা কমপ্লিট করে দাও। অ্যান্ড কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের সেকেন্ড চ্যানেল এবং টিকটক আইডির লিঙ্ক থাকবে, তোমরা চাইলে জয়েন হতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।